রোজকার বিকেলের মতো আজও মেঘলা করে জোর বৃষ্টি পড়ছে। বনকাথি গ্রাম একেবারে গণ্ডগ্রাম না হলেও সমস্ত এলাকাতে এখনো সামান্য বৃষ্টিতে অন্ধকার ছড়িয়ে পড়ে, মানে লোডশেডিং। পাকা বাড়িগুলোতে মোমবাতি হেরিকেনের আলো থাকলেও রাস্তাঘাটে একেবারে আঁধার ছড়িয়ে পড়েছে। গ্রামের ঠিক মাঝে একটা বিশাল গাছ, এই গাছের ঠিক পাশেই তারকের চায়ের দোকান। বর্ষার সন্ধ্যায় তাই যথারীতি আড্ডাবাজ লোক চায়ের দোকানে জমায়েত হয়েছে। চলছে সব বিষয়ে আলোচনা, নানান জনের নানান মত, সব বিষয়ে তর্ক বিতর্ক আর হাসি ঠাট্টায় আড্ডা একেবারে জমে উঠেছে। না ভাই, যা বলিস না কেন, হরিণ মেতার শেষে একটা ভালো বাড়িতে বিয়ে ঠিক হলো। আরে কি মুশকিল হচ্ছিল তো ভূত নিয়ে কথা, এর মধ্যে হঠাৎ হরির মেয়েকে টেনে নিয়ে গেল যে। কাজকর্মের যা অবস্থা, এই সময় বিয়ে করবার সামর্থ্য থাকবার ব্যাপারও এক অবাক কাণ্ড। আর ভূতের কথা বলিস নে ভাই, আরে তোর কথা শুনে মনে পড়ল নিমায়প আবার কি অবস্থা রে। বুড়ো মানুষ কিনা ভুগছে শেষ বয়সে, চোখে দেখা যায় না, ডাক্তার অবশ্য বলে দিয়েছে শুনলাম। তাই নাকি? ডাক্তারও যখন বলেছে ওনার আয়ু শেষ, তখন আর কে বাঁচাবে? আর কাকার বয়সও তো কম হলো না। এমন সময় ছাতা ধরে নিলয় হন্তদন্ত হয়ে এসে দাঁড়ালো চা দোকানের সামনে। রাজুদা, অরুণ, যাক তোমরা সব এখানে আছো। নিমাইয়ের বাবা 15 মিনিট আগেই দেহ ত্যাগ করেছে। বলিস কি? এই কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম ওনাকে নিয়ে। আহারে! যা বলছিস? শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা কি করেছে নিমাইরা? সেজন্যই তো তোমাদেরকে ডাকতে এসেছি, তাড়াতাড়ি চলো সবাই। এরকম খবর শুনে কে বা খুশিতে থাকতে পারে? রাজু, অরুণ ও বাপি তিনজনেই ছাতা নিয়ে নিলয়ের সাথে চলে গেল নিমায়ের বাড়ির দিকে। জোর বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে চারজনে এসে হাজির হলো নিমায়ের বাড়ি। নিমাই হচ্ছে গৃহস্থ মানুষ, দোতলায় ইটের পাকা বাড়ি, কিন্তু বাড়ির সামনে এসে অবাক হতে হলো ওদের চারজনকে। দরজায় নিমাই, নিমায়ের বউ, ছেলে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, যেন তারা খুব ভয় পেয়েছে কোনো কারণে। কি হয়েছে রে নিমাই, তোরা সবাই এখানে একসাথে কি করছিস? আরে বাবা, বাবা বেঁচে আছে। আমি আগে খাবার দিতে গিয়ে দেখলাম বাবার দেহটা পুরো ঠান্ডা হয়ে গেছে, কোনো হৃদয় স্পন্দন নাই। তাই নিলয়কে খবরটা দিয়ে তোমাদের ডাকতে বললাম, কিন্তু তারপর গিয়ে আবার দেখলাম বাবা কেমন যেন আমার দিকে তাকিয়ে আছে। সেই দেখে আমরা তিনজনেই নিজের কেমন ভয় পেয়ে এখানে দাঁড়িয়ে আছি। বাবা গো, রাম রাম, এইসব কি বলছিস নিমাই? কি আবল তাবল বলছে এরা। চলো তো দেখি কি ব্যাপার। সবার কথা উপেক্ষা করে রাজু আর অরুণ হুড়মুড় করে বাড়ির মধ্যে ঢুকল। নিমাইয়ের বাবা নিচের ঘরেই থাকতেন, তারাও ঢুকে চমকে গেল যেন। বয়স্ক মানুষটা সত্যি খাটের ওপরে চোখ খুলে ছাদ দেখছেন, ভারী রোগা দেহটা। ওদের দেখে মানুষটা বলে উঠল, কে গো তোমরা? নিমাইকে একটু ডেকে দিতে পারো? বাবার কথা শুনে নিমাই ওদের পেছনে এসে দাঁড়ালো। কে রে, নিমাই নাকি? বাবা, একটু জল দে, ভীষণ জল তেষ্টা পেয়েছে রে। তুইও পারিস রে নিমাই, বুড়ো মানুষ হয়তো একটু শিথিয়ে গিয়েছিল, অমনি তাকে মরে গেছে ধরে নিলি। যা যা, জল দে ওনাকে, আমরা চলি। রাজু, অরুণ ও বাপি বেরিয়ে এলো নিমায়ের বাড়ির থেকে। নিলয় রয়ে গেল সেখানেই। জোর বৃষ্টিতে কোনো দুর্যোগের আবহাওয়া বইছে, যেন অন্য কোনো অঘটনের ইঙ্গিত দিচ্ছে। আর কেউ কোনো কথা বলল না এই ব্যাপারে। সবাই আর চা দোকানে না গিয়ে বাড়ির দিকে যাওয়াই ঠিক মনে করল। এই বৃষ্টির ক্ষোভ কখন কমবে সেটা শুধু প্রকৃতি জানে। এই ঘটনার পর প্রায় 2 দিন কেটে গেছে। সাধারণ গ্রামবাসীরা সবাই নিজেদের জীবন নিয়মেই চলছে। বংশী রোজকার মতো আজও চাষ থেকে ফিরছে গ্রামের দিকে। সন্ধে হয়ে যাওয়াতে যথারীতি বৃষ্টি নেমেছে প্রতিদিনের মতো। খালের পাশ দিয়েও এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তার সাথে তার ছোট ভাইও আছে। হঠাৎ বংশীর ভাই চিৎকার করে তাকে ডাকে, এই দাদা, ওই গাছে ওটা কি রে? দেখ ওই যে। বংশী নিজের ভাইয়ের কথায় সেদিকে তাকিয়ে যা দেখে তাতে তার সারা শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। একটা রুগোটে শুকনো দেহ গাছের গায়ে উঠছে অপরের দিকে। তার মুখে দেখা যাচ্ছে বীভৎস দাঁত। মূর্তিটার চোখগুলো কোনো টর্চ লাইটের মতো জ্বলছে। বংশী আর তার ভাই এই দেখে প্রাণ পড়ে দৌড় দেয় গ্রামের দিকে।
এরপর থেকে গ্রামের বেশিরভাগ লোক যেন সন্ধে হলেই ঘরের দিকে দৌড় দেওয়া শুরু করলো। রাজু আর বাপি কিন্তু চা দোকানে না গিয়ে থাকতে পারল না, তাই হাজার ভয়ের কারণ থাকলেও তারা তারকের দোকানে চা খেতে যায়। আজও বৃষ্টি নেমেছে জোরে। ছাতা মাথায় দিয়ে দুই বন্ধু চলছে চা দোকানের দিকে। খালের পাশের বিশাল বিশাল গাছগুলো পাশ দিয়ে চলছে তারা। হঠাৎ তাদের মনে হলো একটা বিশাল গাছের গোড়ায় কে যেন ঘ্যাপটি মেরে বসে আছে। ভয় পেয়ে দাঁড়িয়ে গেল তারা। এই দৃশ্য দেখে রাজু টর্চে আলো ফেলল ওই ছায়ার দিকে। এই কে রে? কে ওখানে? কি করছো ওখানে এভাবে বসে? এই শুনে ছায়া এক ঝটকায় লাফ মেরে উঠে দাঁড়ালো। টর্চের আলোয় তার চেহারাটা স্পষ্ট হলো। বিকৃত দেহ, মুখে আবারও সেই বীভৎস দাঁত, আর সাথে সেই রেগে থাকা জ্বলজ্বলে চোখ। মূর্তিটা হাওয়ায় ভেসে উঠে গেল তাদের দিকে। আর দাঁড়ালো না ওরা দুজনে ওইখানে। দুজনে ছাতা ফেলে প্রাণপণে দৌড় দিচ্ছে মূর্তি থেকে। সকাল হয়েছে, আকাশ এখনো মেঘলা। পুরোহিত নারায়ণ মশাই মুখে চিন্তার ভাব নিয়ে চলছেন মন্দিরের দিকে। মন্দিরের সামনে এসে দেখলেন দুজন লোক কাক ভেজা বসে আছে। ভয়ে ঠক ঠক করে কাঁপছে তারা। কি ব্যাপার, তোমরা এত সকালে এখানে? পুরোহিত মশাই, আমাদের বাঁচান। কাল আমরা যা দেখেছি, আমাদের শরীর এখনো ভয়ে কাঁপছে। আহা, শান্ত হও, শান্ত হও, কি হয়েছে বলো। বাপি এবার সব বলে ফেলল আগের দিনের ঘটনা। সব শুনে পুরোহিত মশাইয়ের কপালে আরও গম্ভীর চিন্তা ঢাক পেল। গ্রামে কয়েকদিন ধরে যা চলছে, কে যে এই কাণ্ড ঘটাচ্ছে আর কি করে যে এটা থেকে মুক্তি পাবো কিছু বুঝতে পারছি না। পুরোহিত মশাই, কাল বৃষ্টির মধ্যে টর্চের আলো আমি ভালো করে দেখেছি, ওটা নিমাইয়ের বাবাই ছিল। কি আবল তাবল বকছিস তুই? বুড়ো মানুষটা তো খাটের উপর ঠিক করে বসতে পারে না, আর তুই এই বলছিস? না না ঠাকুরমশাই, ও ঠিকই বলছে, আমিও ওনাকে দেখেছি। পুরোহিত মশাই এক মুহূর্ত ভেবে মাথা নাড়ালেন আর বললেন, তোমাদের কথা যদি ঠিক হয়, তাহলে এই বিপদের পরিচয় আজ আমরা রাতেই পেয়ে যাব। শোনো, আজ রাতে তোমরা নিমাইয়ের বাড়ির পেছনে আমার সাথে দেখা করো, আর আমি যা আন্দাজ করছি সেটা হলে আমাকে এক্ষুনি রওনা দিতে হবে। এই বলে পুরোহিত মশাই হন্তদন্ত হয়ে গ্রামের অন্য প্রান্তের দিকে রওনা হলো। বাপি আর রাজু নিজেদের মুখ দেখা দেখি করছে পুরোহিত মশাইয়ের অবাক করা কথা শুনে। সন্ধে হয়েছে। যথারীতি গ্রামের সব দিক থেকে শুনশান হয়ে উঠেছে। আস্তার ওপর বৃষ্টি নেই, গুমোট গরমে আর লোডশেডিং। বাপি আর রাজু অন্ধকারে টর্চের আলোয় ধীরে ধীরে এসে বসল নিমাইয়ের বাড়ির পেছনের ঝোপে। যাক, এসেছো তো। আমি তো ভাবলাম আসবে না হয়তো। বাপি টর্চের আলো ফেলে দেখল যে পুরোহিত মশাই অনেক আগেই এসেছেন সেখানে। আহা, আলো বন্ধ করে নজর রাখো ওই বাড়ির দিকে। পুরোহিত মশাইয়ের কথায় আলো বুঝিয়ে তারা নজর রাখল নিমাইয়ের বাড়ির দিকে। দুতলা বাড়ির ওপরে একটা জানলা খোলা। ধীরে ধীরে রাত বাড়ছে, মেঘের আওয়াজও বাড়ছে সাথে সাথে, যে কোনো সময় বৃষ্টি নামবে। হঠাৎ একটা অদ্ভুত দৃশ্য দেখে তিনজন চমকে উঠল। দেখল সেই খোলা জানলার ফাঁক দিয়েই নিমাইয়ের বাবা সরোগা শরীরটা বের করল। তার চোখ দুটো টর্চের আলোর মতো জ্বলছে। ওইখানে কিছুক্ষণ থাকবার পর হাওয়ায় ভেসে চলে গেল ওখান থেকে। দম বন্ধ করে দৃশ্যগুলো দেখছিল বাপি আর রাজু। পুরোহিত মশাই হঠাৎ উঠে দাঁড়ালেন, তাদের দিকে বলে উঠলেন, বাপি, চলো আমার সাথে। রাজু, তুমি নিমাই আর গ্রামের কিছু জনকে নিয়ে খালপাড়ির দিকে এসো। তাড়াতাড়ি করো, নয়তো এই প্রেতকে আজ ধরা যাবে না। বাপি আর পুরোহিত মশাই এরপর টর্চের আলোয় পৌঁছে খালের পাশের রাস্তায়। আকাশে তখন প্রচণ্ড মেঘ করেছে, বর্ষা সংকেত দিচ্ছিল যেন। ওরা খালের পাশে সেই কুখ্যাত গাছটার নিচে এসে দাঁড়ালো। গাছের ওপর থেকে তখন একটা অতৃপ্ত আর ক্ষিপ্ত আত্মার গর্জন শোনা যাচ্ছে। এই গাছের উপর থেকে নেমে আয় বলছি। এই কি করছেন পুরোহিত মশাই? নেমে এলে যে আমাদের উপরে আক্রমণ করবে। সে নিয়ে চিন্তা করো না আর। আমি সকালে এইসব গাছে মন্ত্র দিয়ে বন্ধন করে দিয়ে গিয়েছি। প্রেত আত্মা চাইলে এই গাছগুলোতে উঠতে পারবে, কিন্তু নেমে অন্য কোথাও যেতে পারবে না। আর তার কথা শেষ হবার আগেই
থপ করে মূর্তিটা লাফ দিয়ে এসে দাঁড়ালো তাদের সামনে। তার মুখে এখন একটা প্রচণ্ড রাগ, আর দেহ বিকৃত হয়ে গেছে এতই যেন পুরো একটা রাক্ষসের দেহ মনে হচ্ছে দেখে। বল, কে তুই? কি চাস এই গ্রাম থেকে? আমি অমল দাস, নিমাই দাসের বাবা। মিথ্যে কথা, সত্যি করে বল, কে তুই? এমন সময় রাজু আর নিমাই হাতে হাতে গ্রামের আরো কয়েকজনকে নিয়ে এসে দাঁড়ালো সেখানে। সকলেই এই দৃশ্য দেখে ভয়ে হতবাক। আমি বলবো না, যা 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 করবার করে নে। দাঁড়া, তুই এমনিভাবে মানবি না। বলে তিনি তার হাতে ধরা কমণ্ডল থেকে শুদ্ধ গঙ্গাজল ছুড়ে দিলেন প্রেতের দিকে। জলটা প্রেতের শরীরে পড়ার সাথে সাথে সে চিৎকার করে উঠল, বলছি বলছি, আমি কলল তালুকদার। 6 বছর আগে এই গাছের তলায় বর্ষার রাতে পা পিছলে মাথা ফেটে মরেছিলাম আমি। সেই সময়ে লোকেরা আমার দেহ কোনো রকমে সৎকার করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পিণ্ডদান হয়নি, আমি মুক্তি পাইনি। অমল দাসের সেদিন রাতে মৃত্যুতে সুযোগ দেখে টুপ করে শরীরটা দখল করি আমি। বুঝেছি, ঠিক আছে, এবার ছেড়ে দে, দে ওটাকে ছেড়ে দে। না না, এতদিন পর এমনি সুযোগ পেয়েছি। এখন এই গ্রামের মানুষ ধরে খাবার ইচ্ছেটা তো বাকি আছে। আর কোনো উপায় রাখলো না দেখছি। নিমাই, তোমার সামনে যে আছে সে তোমার বাবা নয়, আর ওনার মৃত্যু সে রাতেই ঘটেছিল। এবার আমাকে এই প্রেতের সমাধান করতে হবে। পুরোহিত মশের কথা শুনে যেই না প্রেতটা ওদের দিকে তেড়ে গেল, কমণ্ডলের পুরো পবিত্র জল পুরোহিত ওই প্রেতের দিকে ছুড়ে দিল। জলের স্পর্শতেই ওই প্রেত দাউ দাউ করে জ্বলে উঠল। ভীষণ অমানবীয় আত্মনাদে পুরো জায়গাটা ভরে গেল। কিন্তু সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে এলো। প্রকৃতি যেন আগুন জ্বলে ওঠারই অপেক্ষায় ছিল। গ্রামে ফিরে নিমাই, তুমি তোমার বাবার সাথে কল্লোল তালুকদারের পিণ্ডটাও দিয়ে দিও, বুঝলে? আর ওদের কথা শেষ হতে না হতেই বৃষ্টির তীব্রতা আরো বাড়ল ধীরে ধীরে।